ওয়েলকাম ব্যাক টু মিত্র স্টোরি নিটার। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। 2023 তো শেষ হতে চললো, আর কিছুদিনের মধ্যেই আমাদের শুরু হতে চলেছে 2024 নিউ বিগিনিং, নিউ হোপ। এই নিয়ে আশা করব সবার 2024 খুব ভালো কাটুক। তো চলো, আজকে আমি 2023 লাস্ট গল্প আপলোড করছি। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি শততল ভট্টাচার্যের লেখা অভিশপ্ত ছবি, একটা ভূতের গল্প। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। ছেলেবেলায় গল্প শুনেছি, অনেক বইতেও পড়েছি, মৃত ব্যক্তির ছবিতে কখনো কখনো সেই ব্যক্তির বিদেহী আত্মার অধিষ্ঠান হয়। শুনতে শুনতে অনেক সময় মনে হতো যদি এই জাতীয় অভিজ্ঞতা আমার ঘটে তখন যে কি করব। অনেকে আছে যারা ভূতে বিশ্বাস করে না, তাদের ভূতে ভয়ও নেই, কিন্তু আমি ভূতে 16 আনা বিশ্বাসী। বলে রাখি, তবু আমার ভয় করে না। এর দুটো কারণ আছে। এক, ছেলেবেলায় শুনেছিলাম ভূত নাকি ইচ্ছে করলেই যা খুশি তাই করতে পারে না, মানুষের মতন তাদের ক্ষমতাও নাকি সীমিত। কথাটা যুক্তিপূর্ণ মনে হওয়াতে বিশ্বাসটা দৃঢ় হয়েছে। দ্বিতীয় কারণটা হলো আমাদের বাড়িতে পুজো আর্চার ভালো রকম চল থাকায় সকলে ঠাকুর দেবতায় বিশ্বাসী। তারা বলেন ঠাকুরের নাম করলে ভূত পালায়, মনে মনে নাম করলেও ভূত কিছু করতে পারে না। সুতরাং সত্যি মিথ্যে এই বিতর্কে না গিয়ে কথাগুলো বিশ্বাস করে আমার লাভই হয়েছে, ভূতের ভয় দূর হয়েছে। তবু মাঝে মাঝে মনে হতো যদি কোনোদিন সত্যি সত্যি আমার জীবনে ভৌতিক ঘটনা ঘটে তাহলে আমি কি করব। একবার সত্যি সত্যি সেই অভিজ্ঞতার শরিক হলাম আমি। ঘটনাটা একদিন হয়েই শেষ হলো না, চললো বেশ কয়েকদিন ধরে। বড় বিচিত্র ব্যাপার, বলছি সে কথা। ছবি আঁকি, ফটো তুলি, সেই সূত্রে কিছু ছবি করার কাজ পাই। ফটো থেকে যারা ছবি করান তারা বেশিরভাগই মৃত মানুষের ছবি দেন। মানুষ মরে গেলে আত্মীয় স্বজনের টনক নড়ে আর কি, তখন আর্টিস্ট ফটোগ্রাফারকে দিয়ে ছবি করানোর ধুম পড়ে যায়। মৃত মানুষের ছবি করতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি বাড়ির লোকের। মৃতের ছবি করা তারা ভালো চোখে দেখেন না, বিশেষ করে আমার অধিক রাত পর্যন্ত ছবি করার ব্যাপারটা তাদের একদম ভালো লাগে না। তারা বলেন এত রাত পর্যন্ত মরার ছবি আঁকতে নেই। কেন তারা এরকম বলেন বুঝতে পারি না। এতে মন যে দুর্বল হয়ে পড়তে পারে তা তারা বোঝেন না। আমি কিন্তু তাদের কথায় কান দিই না, আমার ভয় ঠয় করে না। আমি গ্রাহ্য না করলেও একটা ঘটনা ঘটল। একদিন সন্ধেবেলায় এক ভদ্রলোক এসে বললেন আমার এক বন্ধু আপনার কাছে পাঠিয়ে দিলেন। সৌজন্য বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম কি কাজে লাগতে পারি বলুন। ভদ্রলোক বললেন আমার এক আত্মীয়া সম্প্রতি মারা গেছেন, তার একটা ছবি করাতে চাই। বললাম তার একটা ফটো দেবেন। তাই দেখে ভদ্রলোক বললেন এনেছি। ফটোটা দেখতে চাইলে তিনি পকেট থেকে বার করে আমার হাতে দিলেন। ফটোটা হাতে নিয়ে দেখে শ্মশান ঘাটে তোলা, মিতা খাটে শুয়ে আছে, তার চারপাশে ঘিরে রয়েছে শবযাত্রীরা। আমি অবাক হয়ে বললাম অন্য ছবি দিন, এ থেকে ছবি করব কি করে। ভদ্রলোক বললেন কেন পারবেন না, শুনেছি আর্টিস্টরা সবই করতে পারে, তাছাড়া এনার আর কোনো ছবি নেই আমার কাছে। আমার সম্মানে লাগলো। ঠিক করলাম ছবিটাকে যদি খাড়া রেখে আশেপাশের লোকজনকে বাদ দিয়ে আঁকি তাহলেই তো মনে হবে ভদ্র মহিলাকে সামনে থেকে আঁকা। অবশ্য এক্ষেত্রে বুক পর্যন্ত ছবিটা করতে হবে। কিন্তু সমস্যা দেখে দিল যখন ভদ্রলোক বললেন ফটোতে চোখ বোঝা আছে, আপনি ছবিটায় কিন্তু চোখ খুলে দেবেন। আমি অবাক হয়ে বললাম কোথায় চোখ বোঝা। ভদ্রলোক সবিস্ময় বললেন সে কি, পরিষ্কার চোখ বুজে রয়েছে, চোখ খোলা আপনি দেখলেন কোথায়। ফটোর দিকে আমি চেয়েই আছি, পরিষ্কার দেখতে পাচ্ছি চোখ খোলা। ভদ্রলোককে যত বলি চোখ খোলা, ভদ্রলোক তত বলেন চোখ বন্ধ। ভদ্রলোক ভাবতে লাগলেন আমি ইয়ার্কি করছি। ব্যাপারটা আরো গোলমেলে হয়ে গেল যখন আমার এক বন্ধু দেখা করতে এলো। তর্কের বিষয় জেনে কৌতূহলী হয়ে সে ছবিটা দেখতে চাইল। অবাক কাণ্ড, সেও বলল চোখ
হলো? এই তো স্পষ্ট দেখা যাচ্ছে চোখ দুটো বন্ধ। এবার আমার আর কিছু বলবার নেই। এখন আমার সাংঘাতিক রকম ঘাবড়াবার পালা। ব্যাপারটা দাঁড়ালো, সবাই চোখ বন্ধ দেখছে, আমি কেবল খোলা দেখছি। কিন্তু কেন? আগেই বলেছি ভূত আমি বিশ্বাস করি, কিন্তু ভয় করি না। যাই হোক, মনের ভাব গোপন রেখে কাজটা গ্রহণ করলাম। আমার কারবারের নিয়ম অনুযায়ী আমার কথা মতন ভদ্রলোক কিছু টাকা আগামো দিয়ে গেলেন। ছবির কাজ চলছে। কাজ যত এগোচ্ছে তত কিরকম একটা অস্বস্তি বাড়ছে। আশ্চর্যের ব্যাপার যে মরা মানুষের ছবি তো আমি এই প্রথম করছি না, কিন্তু কোনোবারে এরকম হয় না তো। এই ছবিটার বেলায় কেন যে এমন হচ্ছে? যার ছবি তাকে আমি চিনি না বা তার কোনো ঘটনাও জানি না, তবু কেন যেন একটা গা ছমছমে ব্যাপার চলে আসছে। সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকি, তবুও ছবিটার কথা মন থেকে যায় না। অস্বস্তি আরও বেড়ে গেল যেদিন থেকে ছবিটার বন্ধ চোখ খুলবার কাজে হাত দিলাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যে ছবির চোখ আমি একলাই সেদিন খোলা দেখেছিলাম, পরদিন থেকে আমি সেরকম আর দেখিনি। যথারীতি বোঝাই দেখেছিলাম। তবে ভুলই দেখি বা ভৌতিকই দেখি, দেখাটা আমার উপকারী হয়েছে। চোখ আঁকবার সময় সেটা বুঝতে পারলাম। ভদ্রমহিলার চোখ দুটি কেমন এবং চোখ চেয়ে থাকলে মুখটা কেমন দেখায় আগেই দেখতে পেয়েছিলাম। ফলে চোখ এঁকে দেওয়া আমার পক্ষে সোজা হলো। কিন্তু অসুবিধাটা শুরু হলো অন্যরকম। আমার গা ছমছম করতে লাগলো, যা আমার কোনো দিন হয়নি। সেই প্রেতাত্মার ভয় করতে লাগলো। যত চোখ দুটো ফুটে উঠতে লাগলো, আমার ভয় আরো বেড়ে যেতে লাগলো। সন্ধেবেলা ফিরে ঘরের তালা খোলবার সময় রোজই মনে হতো দরজা খুললেই হয়তো দেখবো অন্ধকার ঘরে কেউ দাঁড়িয়ে আছে। তখন বাড়ি ফিরতে মন চাইতো না। মনে হতো বাড়ি ফিরেই তো ছবিটা আঁকতে হবে। গভীর রাতে ঘুম ভেঙে গেলে কিংবা জলখাবার বা বাথরুম যাওয়ার দরকার হলে খুব বিশ্রী লাগতো। এই ভেবে আমার ঘরে সেই ভয়ঙ্কর ছবিটা রয়েছে। আঁকার ঘরেই আমার শোবার খাট পাতা, থাকিও একলা। অবশ্য পাশের ঘরে দাদা থাকেন। একদিন দাদাকে আমার অস্বস্তির কথা জানালাম। দাদা বললেন, ওসব হলো মনের ব্যাপার। অনেক ভূতের গল্প শুনিস তো, মাঝে মাঝে তারা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি ভাবলাম হবেও বা, রাত্রির বেলায় ছবিটা করি। যত কোনো জিনিস নাড়াচাড়া করি বা তার কথা ভেবে চলি, তার প্রভাব মনের উপর পড়বে। তাই মনের চাপ হালকা করার জন্য দিনের আলো থাকতে থাকতে ছবিটা শেষ করবার চেষ্টা করতে লাগলাম। কিন্তু তাতে ফল একই রইল। অবশেষে দিন কয়েকের মধ্যেই চোখ আঁকা শেষ হলো। যেদিন ছবিটা পূর্ণ সমাপ্ত হলো, সেদিন থেকে অবস্থা চরমে পৌঁছলো। সেই দিনই রাত্রিরে অনুভব করলাম অন্য দিন থেকে অবস্থাটা আরো ঘোরালো আকার ধারণ করেছে। গভীর রাত্রিরে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। নিশুতে অন্ধকার রাত্রি। রাস্তার আলো আমার ঘরের ভেতরটা খুব অস্পষ্ট দেখা যায়। এতকাল এইরকম অবস্থাটা আমার ভালোই লাগতো। সম্পূর্ণ অন্ধকার না থাকাটাই আমার ভালো লাগতো। কিন্তু এদিন ঘুম ভেঙে অনুভব করলাম ঘরে আমি একা নই। কেউ একজন ঘরে হাজির রয়েছে বেশ বুঝতে পারলাম। সংস্কার বসে প্রথমেই চোরের কথা মনে হলো। যদি তাই হয় অসুবিধা নয়, মোকাবিলা করা যাবে। কিন্তু পরক্ষণেই মনে হলো যদি তা না হয়। ঘরে তো ছবিটা রয়েছে। ভাবার সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা স্রোত দেহের মধ্যে বয়ে গেল। চোখ বন্ধ করে পড়ে রইলাম। এক অব্যক্ত অনুভূতিতে বুঝতে পারলাম ঘরে যে আছে তার সঙ্গে আমার দূরত্ব কমে আসছে। মনে হচ্ছে এখন খাটের পাশে এসে সে দাঁড়িয়েছে। এইভাবে বেশিক্ষণ থাকা যায় না। বিদ্যুৎ গতিতে বালিশের পাশে রাখা টর্চটা নিয়ে জ্বেলে ফেললাম। কোথায়? ঘরে তো কেউ নেই। ইজেলে রাখা ছবিটা দিকে চোখ পড়ল। অন্যদিন আঁকার পর কাপড় দিয়ে ছবিটা ঢেকে থাকি। আজকে ভুলে গেছি সম্ভবত। কাপড়টা মেঝেতেই পড়ে রয়েছে। সেটা তুলে নিয়ে আর ঢেকে দিলাম। কিন্তু আর ঘুমোতে পারছি না। উঠে পড়লাম। পাশে দাদার ঘরে দরজা এসে টোকা দিলাম। দাদা দরজা খুলে এত রাতে আমাকে এভাবে দেখে বলল, কি ব্যাপার রে? বললাম আমার কথা।
শুনে দাদা বললেন, আজ রাতে আর ও ঘরে শুয়ে কাজ নেই। সে রাতে দাদার ঘরেই শুয়ে পড়লাম। আজ ছবিটার আর আঁকবার কিছু নেই, ফিনিশ করা হয়ে গেছে। এখন খদ্দের নিয়ে গেলেই হয়, কিন্তু জানি তিনি এখন নিয়ে যাবেন না। আগাম দেওয়ার সময় বলে গিয়েছিলেন মাস শেষ হয়ে গেলে 4-5 তারিখ নাগাদ এসে নিয়ে যাবে। ভেবে দেখলাম এখনো আমার কটা দিন দুর্ভোগ পোয়াতে হবে, দেখা যাক। সেদিন বিকেলবেলা আমার দিদি জামাইবাবু বেড়াতে এলেন। কথা প্রসঙ্গে আমার কদিনের অভিজ্ঞতা তাদের বললাম। তারা বললেন, ব্যাপারটা আশ্চর্যের কিছু নয়, এরকম অনেক ঘটনা শোনা যায়, চলো ছবিটা একবার দেখি। তারা আমার ঘরে এসে ইজেলের সামনে দাঁড়ালেন। ঢাকাটা খুলে ফেললাম। তারা দেখে এক বাক্যে স্বীকার করলেন ছবিটা জ্যান্ত মনে হচ্ছে। চোখ দুটোর জন্যই বোধহয় এমন মনে হচ্ছে। জামাইবাবু খবরের কাগজের লোক, বিভিন্ন বিষয়ে সমালোচনা লিখে থাকেন। তিনি আলগা করে চোখ দুটো হাত দিয়ে ঢেকে ছবির শুধু মুখমণ্ডলটা দেখে আমায় বললেন, দেখো ছবিটার চোখ তো ঢেকে দিয়েছি, মুখটা কতখানি প্রাণ পেয়েছে এবার বুঝতে পারছো? আমি তো কিছুই হয়নি সেটাই দেখতে পাচ্ছি, স্পষ্টই মৃতের মুখই লাগছে, যতই তুমি কেরামতি ফলিয়ে থাকো না কেন। আমিও তার সঙ্গে একমত হলাম। ছবিটাতে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা কোনো মরার মুখ। জামাইবাবু হাত সরিয়ে দিলেন। যথারীতি আবার ছবিটা জীবন্ত দেখাতে লাগলো। এরপর ছবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের এ গল্প সে গল্প হয়ে গেল। দিদি বললেন, ভদ্রমহিলা হয়তো নিজেকে খুব ভালোবাসতেন, তাই নিজের ছবি যাতে নিখুঁত হয় তাই প্রথম থেকেই ছবিটার পিছনে লেগে আছেন। তুই তো বললি ফটোটাতে তুই চোখ খোলা দেখেছিস, সুতরাং তুই নিখুঁত চোখ এঁকেছিস। ফলে আত্মা ছবিটার মায়া কাটাতে পারছে না, চারপাশে সে ঘুরঘুর করছে। জামাইবাবু দিদির কথাটার সঙ্গে যোগ করলেন, কে জানে হয়তো এখন তিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। সেদিন সন্ধ্যা থেকেই নিজেকে তৈরি রেখেছি, আজকে নিজেকে সন্দেহমুক্ত করব। সত্যি কি আমার এই ঘটনাটা একদমই সত্যি, নাকি নিছক আতঙ্কে ভুগছি? রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সুন্দর একটা গল্পের বই পড়ে প্রফুল্ল মনে শুয়ে পড়লাম আলো নিভিয়ে। সারা ঘর পুনরায় রাস্তার খুব আবছা আলোয় ভরে গেল। আজকে ভালো করে দেখে নিয়েছি, ছবিটা কাপড় দিয়ে ঢাকা আছে। দিদি জামাইবাবু চলে যাওয়ার পরেই ফের কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। ঘুম তখনও সম্পূর্ণ আসেনি, আধো ঘুমন্ত অবস্থা। মন সম্পূর্ণ আতঙ্ক শূন্য। খুব সতর্ক হয়ে নিজেকে প্রস্তুত রেখেছি। প্রস্তুত রাখতে কোনো বেগ পেতে হয়নি, কারণ ভূতের ভয় আমার তো জীবনে ছিল না। সাময়িক কিরকম হয়তো হয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে গেল। কাপড় খসে পড়ার মতন খস করে একটা শব্দ হলো। তখন আমি চোখ বুঝে, নিশুতি রাতে নিস্তব্ধতায় প্রকৃতিটা যেন আরো ভয়ঙ্কর ফুটে উঠছে। এই সময় অতি সামান্য আওয়াজও মনে হয় খুব জোরে। কাজেই কোথায় কি শব্দ হলো তা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, কিন্তু না, সামান্য ব্যাপার না। ঘরে পা ঘষে ঘষে চলার শব্দ। তখনও আমি চুপচাপ শুয়ে আছি চোখ বুজে। হঠাৎ খাটে কে যেন বসলো। বিছানার অনুভূতিটা তো মিথ্যে নয়, কাঁধে নিঃশ্বাস অনুভব করছি। স্নায়ুর সমস্ত শক্তি একত্র করে শুয়ে শুয়েই ঘাটটা ঘোরালাম। কি দেখলাম? না, চোখের ভুল নয়, এতদিন যে দূরে দূরে ছিল সে এবার কাছে এসে বসেছে। তার হাত কি মুখ কিছুই দেখতে পাচ্ছি না, শুধু দেখছি সাদা কাপড় পরা কে যেন খুব কাছে এসে বসেছে। আপনা থেকেই প্রচন্ড চিৎকার করে উঠলাম, না! দরজায় দম দম ধাক্কা পড়লো। জ্ঞান হারায়নি, প্রচন্ড ঘামে সর্বাঙ্গ আমার ভিজে উঠেছে। মুহূর্তে পেতাত্তা অদৃশ্য হয়ে গেছে দরজা ধাক্কার শব্দে। টলতে টলতে গিয়ে খিল খুলে দিলাম। আমার বিভস্ত অবস্থা দেখে দাদা বললেন, চেঁচিয়ে উঠলি দেখে দৌড়ে এলাম, কি হয়েছে? ঘটনাটা বললাম। দাদা খুব বকলেন, কদিন ধরেই বিচ্ছিরি ব্যাপারটা হচ্ছে, তুই কিছুতেই সাবধান হচ্ছিস না। গোয়ার্তুমের একটা মাত্রা আছে, চরম ঘটনাটা ঘটিয়ে তবেই ছাড়লি। কালই ছবিটাকে দূর করবি, চলে আয়, আজ রাতে এ ঘরে আর থাকতে হবে না। এই বলে দাদা ঘরে ঢুকে আলো জ্বেলে চারদিকে ভালো করে দেখে নিলেন। না, কেউ কোথাও নেই।
আমি কিন্তু ঘরের আলো দেখতে পেলাম অন্য জিনিস। দেখলাম ছবি ঢোকার কাপড়টা মেঝেয় পড়ে আছে। এই খসে পড়ার শব্দটাই শুনেছিলাম। ছবিটা আমি ঢেকে দিয়েছিলাম, আগেই বলেছি, কিন্তু তার যখন দরকার হয়েছে সে ঠিকই সরিয়ে দিয়ে নেমে এসেছে। আমি আবার ছবিটাকে ঢেকে দাদার ঘরে চলে এলাম। পরদিন আর অপেক্ষা করা নয়, ছবিটাকে নিয়ে বিকেলবেলা ভদ্রলোকের বাড়ি হাজির হলাম। ভদ্রলোক লজ্জিত হয়ে বললেন, আপনি আবার নিয়ে এসেছেন কেন? দেখুন তো, আমি তো গিয়েই নিয়ে আসতাম। আমি নিজেকে সংযত রেখে যেন অতি উদার হয়ে এমনভাবে বললাম, তাতে কি হয়েছে, শেষ তো হয়ে গিয়েছিল, তাই নিয়ে এলাম। ভদ্রলোক তবুও সংকুচিত হয়ে বললেন, কিন্তু মাস কাবার এখনো তো হয়নি, মানে হাতে টাকা নেই, আপনাকে কি করে দেব? আমি বিনয়ের সঙ্গে জানালাম, ঠিক আছে ঠিক আছে, হাতে টাকা এলে দেবে। সেই রাত্রির থেকে আর কোনো ঘটনা ঘটেনি। তাহলে আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে এবছরের মতন 2024-এও আমার পাশে থেকো। তো চলো, পরের বছর আবার একটা সুন্দর গল্প নিয়ে ফিরে আসছে। তব তক টাটা।